আজকে দেখো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এটার মানেটা কি? আমরা দেখো নর্মালি ডিবেঞ্চার বলো শেয়ার বলো যে কোনো জিনিস ইস্যু করে থাকি। কেন ইস্যু করে থাকি? কোম্পানির ক্যাপিটালের দরকার, সেই জন্য আমরা ডিবেঞ্চার শেয়ার বা বন্ড হোক, লোন নিয়ে থেকে ইস্যু করে থাকি যে কোনো জিনিস। কিন্তু এইখানে আমরা দেখছি ইস্যু অফ ডিবেঞ্চার ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ। আদার দেন ক্যাশ মানে আমরা ডিবেঞ্চার তো ইস্যু করব ঠিক কথাই, কিন্তু ডিবেঞ্চার ইস্যু করে সেখান থেকে কোনো ধরনের কোনো আমরা ক্যাশ পাবো না। ঠিক আছে, সেটা তাহলে ইস্যুটা কেন করব? ধরো, যেমন আমরা কারোর কাছ থেকে কোনো জিনিস কিনলাম, কেনার পর হয়তো তাকে চেক দিলাম বা বিল দিলাম, বিল অফ এক্সচেঞ্জ। তো সেই রকম এইখানেও আমরা কি করতে পারি, কোনো হয়তো অ্যাসেটস কেনার জন্য বা কোনো বিজনেস পারচেজ করার জন্য তাকে আমরা ক্যাশ না দিয়ে তার পরিবর্তে আমরা কি দিতে পারি, ডিবেঞ্চার দিতে পারি। ঠিক আছে, তো এবার ডিবেঞ্চার ইস্যু করলে এখানে তো ক্যাশ পাবো না, তো সেইটার জায়গায় কি হবে, নর্মালি ডিবেঞ্চার ইস্যু করার এন্ট্রি হবে, আমরা যে অ্যাসেটস কিনছি সেই অ্যাসেটস কেনার এন্ট্রি হবে। তাহলে চলো দেখে নেই, দেখ একটা অঙ্ক নিয়ে দেখো, একটা আমরা অঙ্ক নিয়েছি। অজয় লিমিটেড পারচেজড এ বিজনেস ফ্রম বিজয় লিমিটেড which consists of assets of rupees 5 lakh, creditors of rupees 50,000. Ajay Limited paid 50,000 in cash and balance amount paid by issuing 9% debenture at the rate of rupees 100 each. তাহলে দেখো এখানে অজয় লিমিটেড একটা বিজনেস পারচেজ করছে কার কাছ থেকে, বিজয় লিমিটেডের কাছ থেকে। যেটার মধ্যে কি কি পাচ্ছে, বিজনেসটা যখন বিজনেস কিনছে তাহলে অ্যাসেটসও পাবে, লাইবিলিটিও পাবে। অ্যাসেটস পাচ্ছে 5 লাখ টাকার, আর তার সঙ্গে লাইবিলিটি কি পাচ্ছে, ক্রেডিটার্স। তাহলে তাহলে দেখো একটা জিনিস, এইখানে আমরা যদি বলি নেট অ্যাসেটস, তাহলে নেট অ্যাসেটস এ কত টাকার পাচ্ছে, ওর অ্যাসেটস এর ভ্যালু হচ্ছে 5 লাখ, তার সঙ্গে সে লাইবিলিটি পাচ্ছে কত, 50,000 এর। তাহলে অ্যাসেটস থেকে লাইবিলিটিটা যদি আমি মাইনাস করি, তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি কত টাকার নেট অ্যাসেটস, 4,50,000 এর। এটা হচ্ছে আমাদের নেট অ্যাসেটস এর ভ্যালু। এরপরে দেখো বলা হয়েছে, তার মানে আমার ওর কাছ থেকে যে বিজনেসটা আসছে তার ভ্যালু 4,50,000। এবার সেখানে বলেছে অজয় লিমিটেড পেড 50,000 ইন ক্যাশ, তাহলে 4,50,000 এর মধ্যে 50,000 সে ক্যাশ পেমেন্ট করছে, আর রেস্ট অ্যামাউন্ট কি করছে, সে ডিবেঞ্চার ইস্যু করছে। তাহলে চলো দেখে নেওয়া যাক এটা কি এন্ট্রি হবে। তো প্রথমে দেখো, যখন আমরা কোনো বিজনেস পারচেজ করব, তো বিজনেস যখন পারচেজ করব, পারচেজ করার সময় অ্যাসেটস আসবে, লাইবিলিটিও আসবে। যখন আমরা কোনো অ্যাসেটস পারচেজ করি তাহলে কি হয়, হোয়াট কামস ইন ডেবিট, তাহলে অ্যাসেটসটা আমাদের ডেবিট হবে। তাহলে ফার্স্টে অজয় পারচেজ করছে কার কাছ থেকে, বিজয়ের কাছ থেকে, কি পাচ্ছে, অ্যাসেটস পাচ্ছে। তাহলে ফার্স্ট 1 নাম্বার জার্নাল এন্ট্রি হবে আমাদের, কি জার্নালে ফরম্যাট হবে ডেট পার্টিকুলার, যেমন করে হয়, আমি ফরম্যাট করছি না, এরকমই জার্নালটা দেখাচ্ছি। অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটসটার ভ্যালু কত আছে, অ্যাসেটসটার ভ্যালু আছে 5 লাখ টাকা। তাহলে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ। তার সঙ্গে দেখো আমরা কি পাচ্ছি, লাইবিলিটি একটা পাচ্ছি, সেই লাইবিলিটি কি, ক্রেডিটার্স, টু ক্রেডিটার্স, লাইবিলিটি ক্রেডিট হয়, তাহলে টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট। তাহলে ক্রেডিটার্স কত হবে, 50,000 আছে, টু ক্রেডিটার্স 50,000। নেক্সট, কার কাছ থেকে এবার যে নেক্সট এন্ট্রিটা করব সেটা কি, কার কাছ থেকে আমরা পারচেজ করছি, অজয় লিমিটেড পারচেজ ফ্রম বিজয় লিমিটেড, তাহলে টু বিজয় লিমিটেড, টু বিজয় লিমিটেড। কত টাকা টোটাল জিনিস কিনলো, 4,50,000। তাহলে এটার আমরা ন্যারেশন লিখতে পারি, কি ন্যারেশন লিখবো, বিং বিজনেস পারচেজ, বিং বিজনেস পারচেজ। এইখানে তো অ্যাসেটস খালি কিনেনি, পুরো বিজনেসটাই কিনেছি, তো সেই জন্য লিখছি বিং বিজনেস পারচেজ। তারপরে দেখো নেক্সট এন্ট্রি কি হবে, কিনলাম, কেনার পরে আমরা বলছে ইমিডিয়েটলি 50,000 ক্যাশে পেমেন্ট করেছি, তাহলে বিজয় লিমিটেড আমাদের কাছ থেকে পাবে কত টাকা, 4,50,000। তাহলে 4,50,000 এর মধ্যে আমরা বিজয়কে ক্যাশ দিচ্ছি। তাহলে বিজয়কে যখন ক্যাশ দেব, তাহলে বিজয় লিমিটেড হচ্ছে রিসিভার, তাহলে বিজয় লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা হবে, 50,000 দিচ্ছি, তাহলে 50,000।
ডেবিট কি দিচ্ছি, ক্যাশ, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা হবে, 50,000। তাহলে এটা নর্মাল নারেশন লিখবো, বিং ক্যাশ পেড টু বিজয় লিমিটেড, বিং ক্যাশ পেড টু বিজয় লিমিটেড। এরপরে দেখো বলছে অ্যান্ড দ্য ব্যালেন্স পেড বাই ইস্যুইং 9% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ ₹100 ইচ। তাহলে আমরা কি করছি, ওর কাছ থেকে তো জিনিস কিনলাম, এবার ব্যালেন্স অ্যামাউন্ট কত, বিজয় পাই 4,50,000, 4,50,000 মধ্যে 50,000 টাকা আমরা পেমেন্ট করে দিলাম, তার মানে বাকি হচ্ছে 4 লাখ। তো 4 লাখ যে ব্যালেন্স অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা তো আমরা পেমেন্ট করব, কিন্তু সেটা পেমেন্ট করব কি, ইস্যুইং ডিবেঞ্চার। তাহলে এইখানে দেখো নেক্সট এন্ট্রি কাকে দেব ডিবেঞ্চারটা, সেই বিজয়কে, তাহলে বিজয় পাবে, তাহলে বিজয় লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট কি দিচ্ছি, ডিবেঞ্চার টু, ডিবেঞ্চারটার নাম 9% ডিবেঞ্চার। এই 9%টার এখানে কোনো কাজ নেই, 9%টা মানে হচ্ছে আমরা যে ডিবেঞ্চারটা ইস্যু করছি সেই ডিবেঞ্চারের ওপরে ইন ফিউচারে ইন্টারেস্ট পেড করা হবে 9%। তো এইখানে ডিবেঞ্চারটার নাম 9%, এইখানে এই 9% ইন্টারেস্ট, তো এই 9%টার কোনো কাজ নেই। তো দেখো ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে 9% ডিবেঞ্চার, তাহলে কত টাকার ডিবেঞ্চার দেব, 9% ডিবেঞ্চার টোটাল 4 লাখ টাকার, তাহলে এইখানে হচ্ছে 4 লাখ আর এখানে 4 লাখ। এরপরে একটা জিনিস আমাদেরকে এখানে দেখাতে হবে, সেটা কি, নাম্বার অফ ডিবেঞ্চার টু বি ইস্যুড, টু বি ইস্যুড কতগুলো ডিবেঞ্চার আমরা ইস্যু করছি। তো দেখো এইখানে আমাদের টোটাল যে ডিবেঞ্চারটা ইস্যু করা হচ্ছে সেই টোটালটা হচ্ছে 4 লাখ টাকার ডিবেঞ্চার, আর এক একটা ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 100। তাহলে টোটাল আমরা কতগুলো ডিবেঞ্চার ইস্যু করব, 0000 কেটে গেল, তাহলে 4000 ডিবেঞ্চার, নাম্বার অফ ডিবেঞ্চার 4000। তাহলে বিজয় লিমিটেডকে তো আমরা ডিবেঞ্চার দেবো, কটা ডিবেঞ্চার, 4000টা ডিবেঞ্চার, এক একটা হচ্ছে 100 টাকা করে ভ্যালু। বাস হয়ে গেল এই তিনটে এন্ট্রি। ফার্স্ট এন্ট্রি হচ্ছে বিজনেস পারচেস করলাম সেটার এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি হচ্ছে বিজয় লিমিটেডকে আমরা ক্যাশ পেড করলাম তার এন্ট্রি, আর থার্ড এন্ট্রি হচ্ছে কি, যে ডিবেঞ্চারটা যে ইস্যু করেছি। এটার ক্ষেত্রেও নর্মাল আমরা ন্যারেশন লিখবো, বিং 4000 ডিবেঞ্চার issued to বিজয় লিমিটেড, টু বিজয় লিমিটেড। ঠিক আছে, তাহলে দেখো এইটা হলো 1 নাম্বার এন্ট্রি, এটা 2 নাম্বার এন্ট্রি, এটা 3 নাম্বার এন্ট্রি। তিনটে এন্ট্রিতে সাম খতম। তো এই তিনটে এন্ট্রি করলে তোমাদের পরীক্ষাতে এক্সামে থাকছে 4 মার্কস। ঠিক আছে, তো ফার্স্ট এন্ট্রি হলো তোমার বিজনেস পারচেস করা, সেকেন্ড এন্ট্রি হলো ক্যাশ পেমেন্ট করছি, আর বাকি নেক্সট এন্ট্রিটা হচ্ছে ডিবেঞ্চার ইস্যু করার এন্ট্রি। তো ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে 100 ইচ, এক পারে হয়েছে ইস্যুটা, মানে এক একটা ডিবেঞ্চারের ভ্যালু 100 টাকা করে। এরপরে দেখো নেক্সট একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, সেই অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে। সেই অঙ্কটাতে রয়েছে এক্স লিমিটেড purchased a business from Z Limited for a purchase consideration of ₹10 লাখ। তো দেখো আগের অঙ্কটাতে কোনো কিছু বলা ছিল না, মানে যত টাকা বিজনেসটার ভ্যালু ছিল তত টাকাই দিয়েছিলাম, কিন্তু এইখানে বলে দিয়েছে যে জেড লিমিটেড অ্যাসেটসটা এক্স লিমিটেডের কাছ থেকে, এক্স লিমিটেড জেড লিমিটেডের কাছ থেকে যে পারচেজ করেছে অ্যাসেটস, সেটা পারচেজ করার জন্য তাকে পেমেন্ট করবে কত, 10 লাখ টাকা। কিন্তু কত টাকার অ্যাসেটস পারচেজ করেছে সেটা দেখো নিচের লাইনে রয়েছে, ফলোইং অ্যাসেটস আর টেকেন ওভার বাই এক্স লিমিটেড, ল্যান্ড 2 লাখ, বিল্ডিং 3,50,000, ফার্নিচার 1 লাখ, মেশিনারি 2,50,000। তাহলে দেখো টোটাল যখনই এরকম পারচেজ কনসিডারেশন কত টাকা পেমেন্ট করা হবে সেটা যদি বলে দেওয়া থাকে, তো সবার ফার্স্টে কি করবে, টোটাল কত টাকার অ্যাসেটস পাচ্ছি, নেট অ্যাসেট, যেমন আগেরটার ক্ষেত্রে নেট অ্যাসেট ছিল 4,50,000, আর এইখানে তো খালি অ্যাসেটসই
কেনা হচ্ছে, কোনো তো লাইবিলিটি নেই, তো দেখে নেবে কত টাকার অ্যাসেটস তাহলে ওর কাছে আসছে। তো দেখো ল্যান্ড হচ্ছে 2 লাখ, বিল্ডিং 3,50,000, মানে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ফার্নিচার 1 লাখ, 6 লাখ, 6,50,000, আর মেশিনারি 7 লাখ, 8 লাখ, 9 লাখ, টোটাল 9 লাখ টাকার তাহলে আমাদের কাছ থেকে অ্যাসেটস আসছে আমাদের কাছে। তাহলে টোটাল 9 লাখ টাকার আমরা অ্যাসেটস পাচ্ছি, কিন্তু দেবার সময় পেমেন্ট কত করছে? পারচেজ কনসিডারেশন 10 লাখ। তাহলে এটাও দেখো একটা ভিভিআই, যখনই আমরা কোনো অ্যাসেটস কিনবো আর অ্যাসেটস কেনার পরে তারপরে যদি আমরা বেশি টাকা দিয়ে যদি কিনি, কখন আমরা কোনো জিনিসের জন্য বেশি টাকা পেমেন্ট করি? যখন সেই জিনিসটা গুডউইল থাকে। যেমন ধরো তুমি বাজারে গেছো কোনো জিনিস কেনার জন্য, হয়তো আমি ধরলাম কোনো একটা স্টিলের প্রোডাক্ট তুমি পারচেস করার জন্য গেছো, তো একটা রয়েছে লোকাল স্টিল, লোকাল মেড, আর আরেকটা রয়েছে টাটা স্টিল। তাহলে দুটোই সেম হয়তো কোয়ালিটির রয়েছে, কিন্তু নর্মাল যে স্টিলটা লোকাল স্টিল রয়েছে সেটার প্রাইস 200, আর যেটা টাটা স্টিল রয়েছে সেটার প্রাইস 220। তাহলে তুমি কোনটা প্রেফার করবে? নিশ্চয়ই টাটা স্টিল, কারণ টাটা স্টিল নামেই ব্র্যান্ডেড প্রোডাক্ট। তাহলে আমরা ব্র্যান্ড যখন তার গুডউইল রয়েছে, সেই গুডউইল দেখে আমরা কি করি? গুডউইলের জন্য তার আমরা বেশি টাকা দিয়ে কিনতে রাজি হয়। তো এইখানে যদি এরকম হয় যে কোনো অ্যাসেটস কিনছি, অ্যাসেটস কেনার জন্য আমরা বেশি টাকা দিচ্ছি, তাহলে বেশি টাকা দিলে সেটাকে বলা হবে, ধরা হবে এখানে গুডউইল। আর যদি কম টাকা দিই, যদি অ্যাসেটস এর ভ্যালু বেশি থাকে কিন্তু কম টাকা দিই, তাহলে সেটা আমাদের লাভ, তাহলে সেটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। তো দেখো এইখানে হচ্ছে টোটাল যে অ্যাসেটসটা কিনেছে তার ভ্যালু হচ্ছে 9 লাখ, কিন্তু পেমেন্ট করছি কত? 10 লাখ। তো এটার দেখো কিরকম ভাবে এন্ট্রিটা করব। প্রথমে কি কিনছি? ল্যান্ড, অ্যাকাউন্ট, ডেবিট, কত টাকার এসছে? 2 লাখ টাকা। 1 2 3 4 5, 2 লাখ। তারপরে দেখো রয়েছে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিংটার ভ্যালু কত আছে? 3,50,000, 3,50,000। নেক্সট দেখো কি আছে? ফার্নিচার, ফার্নিচারটার ভ্যালু কত আছে? 1 লাখ, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ। আর কি পাচ্ছি? মেশিনারি, মেশিনারি, মেশিন কিনেছি কত টাকার? 2,50,000, 2,50,000। তো টোটাল দেখো এটার ভ্যালু হচ্ছে 9 লাখ, কিন্তু দেবার সময় আমরা কত দেব? দেবার সময় আমরা জেড লিমিটেড কে দেব 10 লাখ। তাহলে দেখো ডেবিট আর ক্রেডিট ম্যাচ করছে না। তো প্রথমেই যখনই পারচেজ কনসিডারেশন দেওয়া থাকবে তখনই দেখে নেবে যে বেশি টাকা পেমেন্ট করছো না কম টাকা। যদি বেশি টাকা পেমেন্ট করো তাহলে গুডউইল, আর গুডউইল হচ্ছে অ্যাসেটস, তাহলে হচ্ছে সেটা ডেবিট হবে, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কত টাকা বেশি পেমেন্ট করছি? 1 লাখ টাকা। সেটার ব্র্যাকেটে লিখে দেবে ব্যালেন্সিং ফিগার, মানে এইটা গুডউইলটা অঙ্কতে দেওয়া নেই, আমাদের ব্যালেন্স করে এসছে। তাহলে আমরা এই অ্যাসেটস গুলো পেলাম কার কাছ থেকে? জেড লিমিটেড এর কাছ থেকে, টোটাল 10 লাখ টাকার। এটার নারেশন নর্মাল লিখবো, বিং অ্যাসেটস purchased from Z Limited, being assets purchased from Z Limited। তাহলে এটা দেখো 1 নম্বর এন্ট্রি হয়ে গেল, এখানে সব অ্যাসেটস গুলো ডেবিট হলো আর ক্রেডিট কে হলো জেড লিমিটেড। নেক্সট এন্ট্রি কি হবে? পারচেজ কনসিডারেশন পেড বাই এক্স লিমিটেড বাই ইস্যুইং 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম 25%। তাহলে আমরা এখানে কি করছি? 25% আমরা ডিবেঞ্চার প্রিমিয়ামে ইস্যু করছি, 25% প্রিমিয়ামে 12% ডিবেঞ্চার ইস্যু করছি। তাহলে দেখো এটার জন্য আমরা নেক্সট এন্ট্রি কি করব? अरे बब्बुआ रुको जरा सब्र करो, आगे जाने से पहले एक लाइक और एक सब्सक्राइब तो करके जाओ, और वीडियो अच्छा लगे तो दोस्तों के साथ शेयर भी कर देना। थैंक यू।
আগেরটার মতনই হবে, কাকে দেব, জেড লিমিটেডকে। তাহলে জেড লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, তো জেড লিমিটেড যে টাকাটা পাওয়ার সেই টাকাটাই পাবে 10 লাখ টাকা। 2 3 3 6 10 লাখ টাকা। কিন্তু এই অঙ্কটাতে কি আছে, প্রিমিয়াম আছে। তো 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট আর 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, সিকিউরিটিজ প্রিমিয়াম, 2 সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবার দেখো আগের অঙ্কটাতে যেমন ভাবে ক্যালকুলেশন করলাম সেই রকম সেম এটাতেও ক্যালকুলেশন করব। নাম্বার অফ ডিবেঞ্চার টু বি ইস্যুড, টু বি ইস্যুড, তাহলে কত হবে, টোটাল 10 লাখ টাকার ডিবেঞ্চার দিতে হবে। আর এক একটা ডিবেঞ্চারের নর্মালি ভ্যালু তো 100 টাকা, আর এটার সঙ্গে প্রিমিয়াম আছে 25%, মানে 25 টাকা। ঠিক আছে, এরকম ভাবেও লিখতে পারি 100 + 25%, বা 100 + 25, বা 100 + 100 × 25%। তার মানে নর্মালি 125 দিয়ে ভাগ হবে। তাহলে 125 দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে, 8 8,000, 8,000। তাহলে দেখো টোটাল নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে 8,000। তো 8,000 যদি ইস্যু করি তাহলে 8,000 ইন্টু 100, তাহলে হলো টোটাল 8 লাখ টাকা। আর প্রিমিয়ামটা হচ্ছে 25%, মানে 25 টাকা। 8,000 ইন্টু 25 মানে 2 লাখ টাকা। ঠিক, তাহলে দেখো টোটাল নাম্বার অফ ডিবেঞ্চার হলো 8,000 এটার ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে যেহেতু প্রিমিয়াম ছিল, প্রিমিয়াম ক্রেডিট হয়, তো সেটা লিখছি জেড লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু 12% ডিবেঞ্চার 8,000 ইন্টু 100, 8 লাখ টাকা। আর 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, সেটা হচ্ছে তোমার 8,000 ইন্টু 25। তাহলে দেখো আগেরটার সঙ্গে এটা ডিফারেন্সটা কি, আগের অঙ্কটাতে দেয়া ছিল শুধুমাত্র আমরা অ্যাসেটস কিনে পরে ডিবেঞ্চারটা ইস্যু করলাম আর তার সঙ্গে ক্যাশও ইস্যু করেছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা রয়েছে। আগেরটার সঙ্গে এটা ডিফারেন্স যে এটাতে ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের নর্মালি কমপ্লিট হলো দুটো পার্ট। আরেকটা পার্ট নিয়ে দেখে নি, এটাতে কি করেছি যে ডিবেঞ্চারটা যখন ইস্যু করলাম বেশি টাকা ইস্যু করলাম গুডউইল। এবার যে নেক্সট পার্টটা দেখবো, যদি কম টাকাতে ইস্যু করা হয় যেটাকে বলছিলাম ক্যাপিটাল রিজার্ভ, মানে তোমার ডিবেঞ্চারটা ইস্যু তো করছি কিন্তু ডিবেঞ্চারটা ইস্যু করার পরে আমরা সেটার থেকে, সরি, মানে যখন অ্যাসেটস কিনছি, অ্যাসেটস কেনার পরে সেটার থেকে আমরা কম টাকা দিচ্ছি, মানে কম টাকার ডিবেঞ্চার ইস্যু করছি যেটাতে আমাদের লাভ হচ্ছে। যেমন দেখো পরের অঙ্কটাতে দিচ্ছি কি, ম্যাক্স লিমিটেড টেকেন ওভার অ্যাসেটস এন্ড লাইবিলিটিস অফ সুপার লিমিটেড, সেটার মধ্যে কি আছে, মেশিন, ফার্নিচার, ক্রেডিটার্স, স্টক। তো দেখো টোটাল অ্যাসেটস রয়েছে মেশিন 3 লাখ, ফার্নিচার 2.5 লাখ, 3 4 5 5,50,000, আর স্টক 2 লাখ, মানে 3 4 5 6 7 7,50,000, আর ক্রেডিটার্স 50,000, তাহলে মাইনাস করলে হচ্ছে 7 লাখ টাকা। কিন্তু পারচেজ কনসিডারেশন অফ রুপিস 5 লাখ পেড, তাহলে 2 লাখ টাকা আমরা কম পেড করছি। তাহলে যেহেতু 2 লাখ টাকা কম পেড করছি তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে কি কিনেছি, মেশিন কিনেছি। যেই যেই জিনিসগুলো পাচ্ছি অ্যাসেটস গুলো প্রথমে ডেবিট, মেশিন অ্যাকাউন্ট ডেবিট, কত টাকার মেশিন আছে, 3 লাখ টাকা, মেশিন অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা। তারপরে কি আছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, তারপরে হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 2,50,000, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 2,50,000। ক্রেডিটার্স কত আছে, 50,000 টাকা, তাহলে ক্রেডিটার্স
অ্যাকাউন্ট ডেবিট সেটা হচ্ছে 50, সরি ক্রেডিটার্সটা তো লাইবিলিটি, এটা স্টক হবে। স্টক অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট সেটা হচ্ছে কত টাকা আছে? স্টক অ্যাকাউন্ট ডেবিট 2,00,000 টাকা। 2 3 4 5 আর টু ক্রেডিটার্স, টু ক্রেডিটার্স কত হচ্ছে? ক্রেডিটার্স আছে 50,000 টাকা, ক্রেডিটার্স 50,000 টাকা। এবার দেখো বললাম কি যে জেড লিমিটেড কে আমরা দেওয়ার সময় কত টাকা দেব? টু, না সরি এটাতে কি ছিল? জেড নয়, এটাতে ছিল সুপার লিমিটেড। টু সুপার লিমিটেড, সুপার লিমিটেড কে দেব 5,00,000 টাকা। তাহলে 5,00,000 টাকা যদি দিচ্ছি, এই দিকটা হচ্ছে 3 4 5 6 7 7,50,000 আর এদিকে হচ্ছে 5,50,000, তাহলে 2,00,000 টাকা ডিফারেন্স হচ্ছে। সেই 2,00,000 টাকা ডিফারেন্সটা টু ক্যাপিটাল রিজার্ভ, এইটা আমাদের প্রফিট হয়েছে। মানে আমরা টোটাল জিনিস পাচ্ছি 7,00,000 টাকা নেট অ্যাসেটস, কিন্তু দেবার সময় আমরা দিচ্ছি কত টাকা? 5,00,000 টাকা দিচ্ছি। এই যে সুপার লিমিটেড কে দিচ্ছি কত টাকা? 5,00,000 টাকা। তাহলে 2,00,000 টাকা আমরা কম দিচ্ছি, সেই যে 2,00,000 টাকা কম দিচ্ছি, সেই 2,00,000 টাকাটা হচ্ছে এখানে আমাদের ক্যাপিটাল রিজার্ভ। আমাদের এটা প্রফিট হচ্ছে, কারণ আমরা জিনিস বেশি টাকার পাচ্ছি, দেওয়ার সময় কম টাকা দিচ্ছি। তারপরে দেখো নর্মাল এন্ট্রি হবে। এবার যে পারচেজ কনসিডারেশনটা সেটা পেমেন্ট করা হয়েছে 8% ডিবেঞ্চার 100 ইচ। এটা ন্যারেশন নর্মালি লিখবো যেরকম ন্যারেশন হয়। বিং কি হয়েছে? বিজনেস, বিং বিজনেস পারচেজ, বিং বিজনেস পারচেজড ফ্রম সুপার লিমিটেড, সুপার লিমিটেড। এবার সুপার লিমিটেড কে আমরা কি করব? পেমেন্ট করব। সুপার লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট ডিবেঞ্চার ইস্যু করেছি? টু 8% ডিবেঞ্চার, টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কত টাকা ডিবেঞ্চার দেব? টোটাল 5,00,000 টাকা পাই, তো 5,00,000 টাকারই ডিবেঞ্চার দেব। আর নাম্বার অফ ডিবেঞ্চার এখানে কত হবে? নাম্বার অফ ডিবেঞ্চার টু বি ইস্যুড কত হবে? টোটাল হচ্ছে 5,00,000 টাকা, এক একটা ডিবেঞ্চারের ভ্যালু 100 করে, তাহলে টোটাল হলো 5,000। তাহলে 5,000 ইন্টু 100, ঠিক আছে? তাহলে কমপ্লিট। দেখো এই ধরনের অঙ্ক নর্মালি এটার থেকে, এই পার্টটা থেকে হতে পারে। 3 ধরনের অঙ্ক আমি করিয়ে দিলাম। এই রকমের মধ্যে থেকে অঙ্কতে আসবে। যদি তাতেও কোনো কিছু প্রবলেম থাকে, যদি এটাতে কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে। আর নেক্সট দিন আমরা ডিবেঞ্চারের আরেকটা পার্ট শিখব, যেখানে দেখব যে ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, ইস্যু করার সময় বলে দেওয়া হচ্ছে যে ডিবেঞ্চারটা 2 বছর বা 5 বছর পরে রিডেমশন মানে পরিশোধ হয়ে যাবে। তাহলে তখন কিভাবে অঙ্কটা কি করতে হবে সেই পার্টটা নিয়েও করব। ওই পার্টটাও ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটাও খুবই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট দিন আমরা নেক্সট ভিডিওতে ওই পার্টটা নিয়ে আলোচনা করব। আর যদি এই পার্টের মধ্যে কারোর কোনো কিছু প্রবলেম থেকে ডাউট থাকে, তাহলে সে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে? বা এই রিলেটেড যদি অন্য কোনো সাম দরকার থাকে, তাহলে আমাকে লিখে জানাতে পারো, আমি তাহলে আর নেক্সট ভিডিওতে সেটাকে ক্লিয়ার করে দেবো। আজকের মতন এতটাই। থ্যাংক ইউ।